হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো কেপিএসআই মেইনসের আজকে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েছি, সেটা হলো জিএসের। জিএসের যেটা তোমাদের বড় প্রশ্ন থাকে, তিনটে প্রশ্ন, এক একটাতে 6 মার্কস করে থাকে। এখানে এই যে তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্নের আজকে আমি তোমাদের উত্তরগুলো করে দেখাবো, ঠিক আছে, যে কীরকম ধরনের উত্তর তোমাদের এক্সামে লিখতে হবে বা কিভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে। কারণ কোশ্চেন রয়েছে যে কত সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়, এখানে সালটা লিখলেই হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু তিনটে প্রশ্ন, এক একটাতে 2 মার্কস করে আছে, সুতরাং এই রিলেটেড আমাকে কিছু ইনফরমেশন কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু 2-এর 2 পাওয়া যাবে না। তো সেরকমভাবেই কিন্তু আজকে এই তিনটে প্রশ্ন তোমাদের দেখাবো যে কীরকমভাবে তোমাদের লিখতে হবে। আর তোমাদের যে অনলাইন ক্লাস রয়েছে সেখানে কিন্তু একদম চ্যাপ্টার ধরে ধরে এরকম ধরনের কিন্তু প্রশ্ন উত্তর ফরম্যাটে কিন্তু সমস্তগুলো দেওয়া থাকে। চলো দেরি করব না, শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ইন হুইচ ইয়ার মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট ওয়াজ পাসড, ইন হুইচ ইয়ার মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড, হু রোড নিউ ল্যাম্পস ফর ওল্ড। কত সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, নিউ ল্যাম্পস ফর ওল্ড কে লিখেছিলেন। তো এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তো প্রথমে দেখো বলেছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919 বলেছে পাস হয় 1919 সালে এবং কার্যকর হয় 1921 সালে। দেখো অ্যাডিশনাল ইনফরমেশন, এটি পরিচিত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 নামে। এবারে আরেকটা হেডিং করা রয়েছে, সেটা হলো কি প্রধান বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ছে দেখো, দ্বৈত শাসন প্রাদেশিক শাসনে চালু হয়, আইন পরিষদে লেজিসলেটিভ কাউন্সিলের সংখ্যা বৃদ্ধি হয়, ভারতীয়দের প্রশাসনের অধিক সুযোগ দেওয়া হয়, তবে এই আইন ভারতীয়দের আশানুরূপ স্বাধীনতা দেয়নি। ঠিক আছে, তাহলে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট এখানে হলো অ্যাক্ট, এখানে হলো তোমাদের 4টে পয়েন্ট রয়েছে বৈশিষ্ট্য। যদি মনে করো না আমি 2টো পয়েন্ট লিখবো, লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটুকু দিয়ে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে হলো মুসলিম লীগ কবে হয়েছে, 1906। 30শে ডিসেম্বর 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর আহ্বানে প্রতিষ্ঠিত হয়। কবে, 30শে ডিসেম্বর 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর আহ্বানে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক লক্ষ্য ছিল কি মুসলিম স্বার্থ রক্ষা এবং ব্রিটিশ সরকারের অনুগত থেকে রাজনৈতিক অধিকার আদায়। পরবর্তীতে এ দল ভারত ভাগের পার্টিশন অফ ইন্ডিয়া 1947 এর দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নেক্সট তারপরে বলেছে নিউ ল্যাম্পস ফর ওল্ড, রচয়িতাকে অরবিন্দ ঘোষ। নিউ ল্যাম্পস ফর ওল্ডের রচয়িতাকে অরবিন্দ ঘোষ। 1893 সালে ইন্দু প্রকাশ পত্রিকায় প্রকাশিত ধারাবাহিক প্রবন্ধ। মূল বক্তব্য হলো কংগ্রেসের নরমপন্থী রাজনীতির সমালোচনা, ভারতীয় জাতীয়তাবাদকে আরো দৃঢ় এবং আক্রমণাত্মক করার আহ্বান। দেখো এইগুলো একদম মডার্ন হিস্ট্রি থেকে প্রশ্ন। যখনই মডার্ন হিস্ট্রি তোমাদের পড়ানো হচ্ছে বা পড়ানো হয়, তখন সেই চ্যাপ্টার থেকে এরকম 5 মার্কস 6 মার্কসের যা যা প্রশ্ন হতে পারে সেরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রশ্ন উত্তর ফরম্যাটে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়, একদম সুন্দর করে বুঝিয়ে মাইন্ড ম্যাপ করে জিনিসগুলো প্রোভাইড করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে বৈজ্ঞানিক নিলস বোর কোন তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন। ক্লোরিনের কটি আইসোটোপ আছে, আইসোটোন কাকে বলে। বলেছে বোরস অ্যাটমিক মডেল 1913, নিলস বোর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন ব্যবহার করে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন। প্রধান বৈশিষ্ট্য কি বলেছে এটার, দেখো ইলেকট্রন নিউক্লিয়াসের নির্দিষ্ট শক্তি স্তরে এনার্জি লেভেলে প্রদক্ষিণ করে, ইলেকট্রন কেবল নির্দিষ্ট শক্তি শোষণ নিঃসরণ করলে স্তর পরিবর্তন করে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যায় বিশেষভাবে সফল। এবার দেখো এই যে ইলেকট্রনের যে এনার্জি লেভেল, শক্তি স্তর, এগুলো এখন ধরো এরকম ভাবে প্রোটন আর নিউট্রন রয়েছে, আর এখানে এরকম ভাবে ইলেকট্রন। এবার ইলেকট্রনের একটা শক্তি স্তর রয়েছে, যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন এটা পজিটিভ হয়ে যায়, যখন ইলেকট্রন প্রবেশ করছে বেশি তখন এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো কি যখন তোমরা ডিটেলসটা পড়বে তারপরে প্রশ্ন উত্তর করবে তখন কিন্তু আর মানে বুঝতে অসুবিধা যে হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আর হবে না। নেক্সট দেখো বলেছে হলো আইসোটোপস অফ ক্লোরিন। ক্লোরিনের আইসোটোপ, এখানে একটা জিনিস মাথায় রাখবে,
আইসোটোপ, ঠিক আছে। ধরো একটা পরমাণু এক্স, হ্যাঁ, এখানে ধরো রয়েছে হলো এ, এখানে রয়েছে বি, তাহলে এটাকে আমরা কি বলবো, ভর সংখ্যা, আর বিটাকে আমরা কি বলবো, প্রোটন সংখ্যা, তাই তো। এটা হলো ভর সংখ্যা, বিটা প্রোটন। এবার প্রোটন সংখ্যাটা কোথায় থাকে, নিচে। এখানে দেখো আইসোটোপ, টোপ জিনিসটা কি, মাছ ধরার জন্য টোপ দেওয়া হয় না, শুনেছো আশা করি প্রত্যেকে। তো টোপটা কোথায় ফেলা হয়, টোপ দেওয়া হয়, ধরো একটা পুকুর রয়েছে, তো পুকুরে এরকম ভাবে জল রয়েছে, জলের এখানে একটা টোপ দেওয়া হলো, এখান থেকে বড়শি দিয়ে ধরো মাছ ধরা হচ্ছে, একজন এখানে বসে বসে মাছ ধরছে, টোপ দিল যাতে মাছ এসে ওটা খাবে এবং ধরা পড়ে যাবে। তাহলে টোপ কোথায় থাকে, নিচে থাকে, তার মানে এই নিচের যে নাম্বারটা সেটা হলো প্রোটন সংখ্যা। এটা একটা ট্রিক্স মনে রাখার। তো বলেছে ক্লোরিনের দুটি প্রধানত স্থিতিশীল আইসোটোপ পাওয়া যায়, ক্লোরিন 35, ক্লোরিন 37। নিউট্রনের সংখ্যা হলো 18, প্রাচুর্য হলো 75%, এটা না লিখলেও হবে, নিউট্রনের সংখ্যা হলো 20। উভয়েরই রাসায়নিক ধর্ম একই, কিন্তু ভর সংখ্যা আলাদা। আইসোটোন, আইসোটোন কি, একটা আছে হলো আইসোবার, একটা আইসোটোপ, একটা আইসোটোন। তাহলে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলছি, আইসোটোপ। যেমন ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন 35, ক্লোরিন 37 হলো আইসোটোপ। আইসোবার, বার কোথায় থাকে, ফুটবলের গোল পোস্ট দেখেছো, এরকম দেখতে হয় না, এখানটা এরকম নেট 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 থাকে। তো এই যে এইটা ওপরের গোল পোস্টের যে ওপরের অংশটা, এটাকে বার বলে, জানি না কতজন জানো, ছেলেরা তো জানবে আশা করি। এই যে ওপরের যেটা, এটাকে বার বলে। তাহলে বার কোথায় থাকে, ওপরে না নিচে, ওপরে। তার মানে কোনো একটা পরমাণু যদি এক্স এ বি হয়, তাহলে ওপরে কোনটা আছে, এ, এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে যেসব পরমাণুর ভর সংখ্যা সমান, যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে কি বলা হবে, আইসোবার। এবার আইসোবার হলো গেল ভর সংখ্যা, আইসোটোপ গেল হলো প্রোটন সংখ্যা, বাকি থাকলো কি, নিউট্রন সংখ্যা। যদি দুটো পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা ইকুয়াল হয় তাহলে একে অপরের আইসোটোন। নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বার করি, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে, করে যেটা পাবো সেটাকে বলা হবে নিউট্রন সংখ্যা। আচ্ছা, আইসোটোন দেখো বলেছে যে পরমাণুগুলির প্রোটন সংখ্যা ভিন্ন হলেও নিউট্রন সংখ্যা সমান থাকে তাদের আইসোটোন বলে, যেটা আমি এইমাত্র বললাম। উদাহরণ দেখো, কার্বন 14, 6টা প্রোটন 8টা নিউট্রন, নাইট্রোজেন 15, 7টা প্রোটন 8টা নিউট্রন, তাহলে উভয়েরই নিউট্রন সংখ্যা 8, তার মানে এরা কি, এরা হলো আইসোটোন। বোঝা যাচ্ছে তাহলে ভর সংখ্যা, এই যে এই তিনটা আশা করি আর গুলাবে না, যদি তাও গুলিয়ে যায় আমাকে বলবে, আমি পরের দিন আরো ক্লিয়ার করে বলে দেবো, ঠিক আছে। আইসোবার, আইসোটোপ, আইসোটোন। আচ্ছা, তোমাদের কিন্তু কেপি, ডাব্লিউপি, কেপি, এসআই মেইনসের কিন্তু ব্যাচ চলছে। ডাব্লিউপি, কেপি, এসআই মেইনসের কিন্তু ব্যাচ চলছে। তো ব্যাচে যদি কেউ এনরোল করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো, কারণ পুজো স্পেশাল, দুর্গাপুজো স্পেশাল কিন্তু তোমাদের এখন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 899-এ কিন্তু ওয়ান টাইম ফিস পে করে তোমরা টোটাল কোর্সটা কিন্তু পেয়ে যাবে, এবং এই অফারটা কিন্তু 3 অক্টোবর পর্যন্ত ভ্যালিড রয়েছে, ঠিক আছে। তো ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। এই যে জিকে, ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ সমস্ত কিছু, ডেসক্রিপটিভ যা যা আছে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন। বলে যে হেডকোয়ার্টার্স ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত, কততম সংবিধান সংশোধনীর দ্বারা পার্ট 4A ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, জুরিখ হ্রদটি কোন দেশে অবস্থিত। IMF হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয় কবে, প্রতিষ্ঠিত হয় 1944 সালে ব্রেটস উডস সম্মেলনে। এর সদর দপ্তর কোথায়, ওয়াশিংটন ডিসি। উদ্দেশ্য কি, আন্তর্জাতিক মুদ্রা স্থিতিশীলতা, বৈদেশিক বাণিজ্যের উন্নতি ও সদস্য দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান। পরের প্রশ্ন কি বলেছে দেখো, সংবিধানের কোন সংবিধান সংশোধনীর দ্বারা পার্ট 4 এর ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
বলেছে ভারতীয় সংবিধানে পার্ট 4 এ সংযোজিত হয় 42তম সংবিধান সংশোধনী 1976 এর দ্বারা। এতে নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য নির্ধারণ করা হয়। সংযোজনের উদ্দেশ্য ছিল নাগরিকদের অধিকার ছাড়াও কর্তব্য সম্পর্কে সচেতন করা। ঠিক আছে, বুঝতে পারছো তো তাহলে কিরকম ধরনের প্রশ্ন তোমাদের আসে পরীক্ষা, তার জন্য কতটা করে লিখতে হবে। লেক জুরিক দেখো কি বলছে, সুইজারল্যান্ডে অবস্থিত জুরিক শহরের নামানুসারে এই হ্রদের নামকরণ। এটি আল্পস পর্বতমালার পাদদেশে এক মনোরম হ্রদ, যা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ঠিক আছে, তো এটা হলো একটা 6 মার্কসের অ্যান্সার। 6 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু এটা। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। আর ব্যাচ যদি কেউ এনরোল করতে চাও, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ থেকে শুরু করে জিএস ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ রিজনিং সমস্ত কিছু কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। তো ব্যাচে এনরোল করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। চলো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।